ভাবো, এমন একজন মানুষকে যাকে যুদ্ধ মারতে পারেনি, সেনাবাহিনী থামাতে পারেনি, আর মৃত্যু তাকে ছুঁতেও পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ফিনল্যান্ড তার নিজের ভূমি হারায়, ঠিক তখনই জন্ম নেয় এক জীবন্ত দানব। এটা কোনো সাধারণ যুদ্ধের গল্প না, এটা এক মানুষের গল্প, যে একাই পুরো সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। What's up for the pine? Drop the beat now. মুভির শুরুটা হয় ১৯৪৬ সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু যুদ্ধের ক্ষত এখনও তাজা। শান্তি চুক্তির অংশ হিসেবে ফিনিয়ান তাদের গুরুত্বপূর্ণ এলাকা কারেলিয়া সোভিয়েত ইউনিয়নের কাছে ছেড়ে দিতে বাধ্য হয়। এই সময়ের গল্পের মূল চরিত্র আতামি কর্পি, একজন সাবেক ফিনিশ কমান্ডো। যুদ্ধে সে এমন এক যোদ্ধা ছিল যাকে সবাই ডাকত দ্য ম্যান হু রিফিউজেস টু ডাই, অর্থাৎ যে মানুষটা মরতেই জানে না। যুদ্ধের অনেক পর ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড এলাকায় আতামি হঠাৎ সোনার খোঁজ পায়। এই সোনা দিয়েই সে নতুন করে জীবন শুরু করতে চায়, কিন্তু তার মনে একটাই কষ্ট। যুদ্ধের সময় কারেলিয়াতে তার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাই সে এক অসম্ভব সিদ্ধান্ত নেয়। সে নিজের পুরনো বাড়িটাকে ভেঙে ট্রাকে তুলে নেয় এবং ঠিক করে এই বাড়িটাকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে আবার তৈরি করবে, পরিবারের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য। এরপর অতীতে উইন্টার ওয়ারের সময় দেখা যায় আতামি একাই অসংখ্য সোভিয়েত সৈন্য হত্যা করেছিল। পরে আতামি যখন সোভিয়েত নিয়ন্ত্রিত কারেলিয়া এলাকায় ঢোকে, তখন বিষয়টি রেড আর্মি ও কেজিবির নজরে পড়ে যায়। তাই কেজিবি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় এবং সাইবেরিয়ার জেল থেকে ইয়েগার ড্রাগানভ নামের একজন ভয়ঙ্কর অপরাধীকে মুক্ত করে। কেজিবি তাকে বলে আতানিকে মারতে পারলে তার সব অপরাধ মাফ করে দেওয়া হবে। ড্রাগনভ এতে রাজি হয়ে যায়। এরপর আতামি তার বাড়ির কাঠ বোঝাই গাড়ি নিয়ে রওনা দেয়। পথে ড্রাগনভ তার ছোট একটি দল নিয়ে আতামির গাড়ি থামায়। আতামি চারপাশ লক্ষ্য করে বুঝে যায় তার উপর হামলা হতে যাচ্ছে, তাই সে প্রস্তুত হয়ে যায়। একে একে ড্রাগনভের সৈন্যদের সে ভয়ঙ্করভাবে হত্যা করে সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু ড্রাগনভও পিছু ছাড়ে না। আতামি গাড়ির ভেতর বন্দুক রেডি করে একটি জায়গায় গাড়ি থামিয়ে ড্রাগনভের গাড়ির মুখোমুখি হয়। ড্রাগনভ বুঝে যায় তাদের মধ্যে কেউ যদি সামান্য নড়াচড়া করে তাহলে সেখানেই মৃত্যু নিশ্চিত। ড্রাগনভের এক সৈন্য নড়তেই আতামি তাকে গুলি করে মেরে ফেলে এবং গাড়ির টায়ার পাংচার করে দেয়। তখন ড্রাগনভ বুঝতে পারে আতামি চায় কেউ তার পিছু না নিক, কিন্তু ড্রাগনভ জানে আতামিকে মারতে পারলেই সে বন্দি দশা থেকে মুক্তি পাবে। এরপর আরও একটি দল ড্রাগনভকে সঙ্গে নিয়ে আতামির পিছু নেয়। এবার তারা ছিল মোটর বাইকে চলা একদল সোভিয়েত সেনা। তারা আতামির গাড়িতে হামলা করে, কিন্তু বুঝতে পারে না গাড়িটিতে ঠিক কে রয়েছে। আতামি একে একে সবাইকে পরাস্ত করে, যা ছিল একেবারেই অন্য লেভেলের ফাইট। আতামিকে পরাস্ত করতে না পেরে ড্রাগনভ তার গাড়িতে থাকা কাঠে আগুন লাগিয়ে দেয়। তখনই আতামি পাল্টা জবাব দেয়। আতামি আগুন নেভাতে সক্ষম হয় এবং এক জায়গায় বসে কিছুটা বিশ্রাম নেয়, কিন্তু সেই বিশ্রাম খুব অল্প সময়ের জন্যই থাকে। আতামি খেয়াল করে দুটি যুদ্ধবিমান এবার তার মুখোমুখি হতে যাচ্ছে। সে আবার গাড়ি চালিয়ে রওনা দেয় এবং কোনোভাবে যুদ্ধবিমান থেকে বাঁচতে বাঁচতে একটি ঘরের ভেতরে আশ্রয় নেয়। যুদ্ধবিমানগুলো ঘরটিতে হামলা করার আগেই আতামি সেখান থেকে বের হয়ে যায়। এভাবে কিছুক্ষণ তীব্র লড়াই চলতে থাকে। এরপর আতামি জঙ্গলের ভেতরের একটি রাস্তায় ঢুকে পড়ে। তখন দুই যুদ্ধবিমানের একটি সিদ্ধান্ত নেয় নিচে নেমে আতামির উপর সরাসরি হামলা করবে। হামলার সময় আতামি হঠাৎ গাড়িতে জোরে ব্রেক কষে এবং যুদ্ধবিমানটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায়। এরপর আতামি আবার সামনে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে জঙ্গলের রাস্তার একদম শেষ প্রান্তে এসে পৌঁছায় এবং বুঝতে পারে এখান থেকে বের হলেই আবার যুদ্ধবিমান আক্রমণ করবে। তাই সে জঙ্গলের ভেতরের অন্য একটি পথে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনও বাকি যুদ্ধবিমানটি তাকে দেখে ফেলে এবং সরাসরি আক্রমণ করতে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে যুদ্ধবিমানটির বন্দুকের গুলি শেষ হয়ে যায়। তাই পাইলট বিমানটি গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করানোর জন্য এগিয়ে যেতে থাকে। পাইলট বিমান থেকে বের হয়ে গেলে আতামি নিজের বুদ্ধি ব্যবহার করে ঘরের কাঠগুলো সামনে নিয়ে আসে, আর বিমানটি সেখানে ল্যান্ড না করে গাড়ির সঙ্গে ঘেঁষে দূরে গিয়ে পড়ে ধ্বংস হয়ে যায়। আতামি সেই পাইলটকে বেঁচে যেতে দেয়, কিন্তু পাইলট আতামিকে গুলি করে। এতে আতামি রেগে গিয়ে তাকে মারতে গেলে ঠিক তখনই তার পেছন দিক দিয়ে আরও একটি বিশাল যুদ্ধবিমান এসে পড়ে। আতামি কাঠগুলো তুলে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই সেই বিমান তাকে আক্রমণ করে। আতামি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গভীর সমুদ্রে পড়ে যায়, কিন্তু সে নিজের পরিবারের শেষ স্মৃতিকে এভাবে ডুবে যেতে দেয় না। সে কোনো মতে কাঠগুলো উপরে তুলে নেয়।
ড্রাগানোভ এসে জানতে পারে আতামির লাশ এবং সেই কাঠগুলো কোনোটাই পাওয়া যায়নি। অন্যদিকে সমুদ্রে পড়ার পর আতামি নিজের বাড়ির কাঠগুলো দিয়ে একটি ভেলা বানিয়ে তীরে ফিরে আসে। সেখানে সে একটি পরিত্যক্ত ট্যাঙ্ক খুঁজে পায় এবং ডাইনামাইট ব্যবহার করে সেই ট্যাঙ্কটি সোভিয়েত চেকপোস্টের দিকে চালিয়ে দেয়, যাতে তারা তাকে মেরে ফেলতে না পারে। চেকপোস্ট ধ্বংস হয়ে যায় এবং আতামি মারাত্মকভাবে আহত হয়। সে নিজের ক্ষতের ভেতরেই একটি ছুরির ব্লেড ঢুকিয়ে রাখে, যাতে কেউ সেটি খোঁজে না পায়। ড্রাগানোভ তাকে মারতে গেলে এক সাইবেরিয়ান অফিসার জানায় আতামিকে জীবিত প্রয়োজন, তাই ড্রাগানোভ আর তাকে মারতে পারে না। তাকে সাইবেরিয়ায় নেওয়ার জন্য ট্রেনে তোলা হয় এবং তার ওপর ভয়ঙ্কর নির্যাতন চালানো হয়। এই সময় ড্রাগানোভ আতামিকে এক ভয়ঙ্কর সত্য জানায় যে তার পরিবারের হত্যাকারী সে নিজেই। ড্রাগানোভ কিভাবে আতামির পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে এবং কিভাবে কষ্ট দিয়ে তাদের মেরেছে তার বিস্তারিত বর্ণনা দেয়। এই সত্য জানার পর আতামির ভেতরের মানুষটি মারা যায় এবং জন্ম নেয় এক নির্মম প্রতিশোধ পরায়ণ দানব। রাগ ও ক্রোধে আতামি বন্দিদশা থেকে মুক্ত হয়। সে নিজের পায়ের চামড়ার ভেতরে লুকানো ছুরিটি বের করে সেখানে থাকা এক সৈনিককে মেরে বাইরে বের হয়ে আসে। এরপর আতামি ট্রেনের কেবিনগুলো একে একে পার হতে থাকে অত্যন্ত সাবধানতার সঙ্গে। যে তাকে দেখে ফেলে তাকেই সে মেরে সামনে এগিয়ে যেতে থাকে। আরেকটি কেবিন পার হতে গিয়ে সে একজনের হাতে ধরা পড়ে যায়। তখন আতামি সেই কেবিনের রক্তের বন্যা বইয়ে দেয়। অন্যদিকে ড্রাগানোভ জানায় সে তার কাজ শেষ করেছে, তাই এবার তাকে মুক্তি দিতে হবে এবং আতামিতেও তার হাতে তুলে দিতে হবে। কেজিবি জানায় তারা তা করে দেবে। এই কথা শুনে ড্রাগানোভ বুঝতে পারে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে চলেছে। ঠিক তখনই সে কিছু শব্দ শুনতে পায়। গিয়ে দেখে আতামির ধ্বংসযজ্ঞ চলছে। সঙ্গে সঙ্গে সে আতামির থাকা ট্রেন কেবিনটির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং আতামি এসে বিষয়টি বুঝতে পারে। এরপর ড্রাগানোভ নিজের মুক্তির জন্য কেজিবি অফিসারদের মেরে ফেলে এবং নিজেই পালিয়ে যায়। আতামি খেয়াল করে দেখে তার বগিতে একটি বিশাল মিসাইল রয়েছে। সে মিসাইলটি চালু করে রকেট বুস্টারের মতো ব্যবহার করে ড্রাগানোভের কাছে পৌঁছে যায়। এরপর শুরু হয় চরম লেভেলের ফাইট। কেউ কারো থেকে কম নয়। একের পর এক ফাইট সিন দেখার মতো ছিল। ড্রাগানোভ আতামিকে মারতে মারতে একেবারে মুখ থেতলে দেয়, কিন্তু শেষ মুহূর্তে আতামি একটি চালাকি করে। সে চালু অবস্থায় থাকা মিসাইলটি খুলে ড্রাগানোভের দিকে ছুঁড়ে দেয়। বিশাল এক বিস্ফোরণে ড্রাগানোভ মারা যায় এবং সেখানেই আতামির প্রতিশোধ সম্পূর্ণ হয়। সবশেষে আতামি নিজের বাড়িটা ট্রেনের বগিতে তুলে ফিনল্যান্ডে ফিরে আসে। এবার আর কেউ তাকে আটকায় না। ফিনল্যান্ডে ফিরে সে আবার তার বাড়ি তৈরি করতে শুরু করে। এই সময় কয়েকজন ফিনিশ মানুষ নীরবে এসে তাকে সাহায্য করতে শুরু করে। আতামি কিছু বলে না, শুধু চুপচাপ কৃতজ্ঞতা জানায়। এটা শুধু প্রতিশোধের গল্প নয়, এটা এক মানুষের সহনশীলতা, জেদ আর অদম্য ইচ্ছা শক্তির গল্প। একজন মানুষ যাকে যুদ্ধও হারাতে পারেনি। এভাবেই শেষ হয় অসাধারণ অ্যাকশন থ্রিলার মুভি সিসু 2। আপনার কাছে কি মনে হয়, আতামি ঠিক কাজটাই করেছে? কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।